শুধুমাত্র মেডিকেল এজেন্ট বইটি চ্যানেলে। আজকের গল্প বাংলা সাহিত্যের অমর কথাশিল্পীর দ্বারা রচিত লালু। গল্প পাঠে সুপর্ণা মিশ্র, সমগ্র চরিত্রে অভিনয় জয়দীপ মণ্ডল, সুপর্ণা মিশ্র আর দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে লালু। আমাদের শহরে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিল। তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষে ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না। মারা গেলে দাহ করার লোক মেলা দুর্ঘট হতো। কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না। গোপাল খুড়ো তার নাম। জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ দিতেন। আসামি শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা 2 পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত থাকতেন। আমরা জনকয়েক ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পাই। রাজধারের শ্মশানে চ, স্বাস্থ্য বাক্য মনে আছে তো? আগে আগে আছে বই কি, আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই। এর চেয়ে পূর্ণকর্ম সংসারে নেই। আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন। ঠিকাদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না। সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ণ মুখে খুড়ো এসে বললেন, বিষ্টু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেল না? সবাই চমকে উঠলাম। অতি গরিব বিষ্টু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম। নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে কেউ নেই। তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি। রাত্রি আন্দাজ 8টা। দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম। পণ্ডিত মশাই ফ্যান ফ্যান করে চেয়ে রইলেন। সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবন ভোলা যায় না। মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে? কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল, ওই কাজটা আমি করব পণ্ডিত মশাই। আপনি আমাদের গরু, আর সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম। শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। বাংলা স্কুল মিনিট 5 পর। হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতে তার আধ ঘন্টার বেশি সময় লাগত। পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন, নিয়ে যাওয়ার সময় ওনার মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি না লালু? নিশ্চয়ই দেবো পণ্ডিত মশাই, নিশ্চয়ই দেবো। বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে। হরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে দিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলাদারের চৌকাঠে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় ক্রোশ 3। সেখানে পৌঁছে যখন আমরা শব নামালাম তখন রাত 2টো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ সেখানে সেখানে শ্রান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলের ঢেউ উঠেছে। তার কোনো কোনোটা লালুর পায়ের প্রায় নিচে পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে। কি জানি সে কতক্ষণে পৌঁছাবে। আধ ক্রোশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি। আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি। তাদের আসতেই বা না জানি কত দেরি। সহসা গঙ্গার উপরে দিগন্তে এক গাঢ় কালো মেঘ উঠে ওই প্রবল উত্তরের হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ো সভয়ে বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছে আশ্রয় কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত না।
কতকটা দূরে ঠাকুর বাড়ির আমগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল ছেয়ে, চাঁদের আলো ডুবলো অন্ধকারে। ওপার থেকে বৃষ্টির ধারা শো শো শব্দে এলো কানে, ক্রমশ সেটা নিকটতর হতে লাগলো। আগাম 2-10 ফোঁটা সকালেরই গায়ে এসে পড়লো তীরের মতো। কে করি ভাবতে ভাবতে মুষলধারায় বৃষ্টি নামলো। মরা রইল পড়ে, প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিল তার ঠিক ঠিকানা নাই। জল থামলে ঘন্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলো। অনেক গেছে কেটে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে। গাড়োয়ান কাঠ এবং সপ্তাহের অনন্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে, কিন্তু ব্রহ্মদের দেখা নেই। গোপাল খুড়ো বললেন, ও বেটারা ওই রকম, শীতে ঘর থেকে একদমই বেরোতে চায় না। মণি বললে, কিন্তু লালু এখন আর ফিরল না কেন? সে যে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পেলানো না তো? খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন, ওটা ওরকমই। যদি এতই ভয়, মনে ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মনে ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? কত কি শ্মশান ভূমি কিনা? শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? হয় আমার, অন্তত 1000টা মরা পড়েছে জানিস। এরপরে মণি আর কথা কইতে পারল না, কারণ সত্যই খুড়োর গর্ব করার সাজে। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন, শোন, আমি চুলাটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলোকে নিচে নামিয়ে ফেল। খুড়ো চুলি কাটছেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নরু বললে, আচ্ছা, এই মরাটা যেন ফুলে যেন দ্বিগুণ হয়ে উঠেছে না? খুড়ো কোনো দিকে না তাকিয়ে জবাব দিলেন, ফুলবে না, লেপ কাঠা যে সব জলে ভিজেছে। কিন্তু তুলো ভিজলে তো সবসে সইট হয়ে যাবে পুরো, ফুলবে না তো। খুড়ো রাগ করে উঠলেন। তোর ভারী বুদ্ধি, যা করছিস কর। কাঠ বহা প্রায় শেষ হয়ে গেল। নরুর দৃষ্টি ছিল বারবার খাটের প্রতি। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে, এই খুড়ো, মরা যেন নড়ে উঠলো। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল। কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তোর মতো ভীতু মানুষ আর আমি কখনো দেখিনি নুরু। তুই আসিস কেন ওইসব কাজে? যা বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি। গাধা কতকার। আবার মিনিট 2 গেল। এবার মনে হঠাৎ চমকে ওঠে, 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বললে, এই না খুড়ো, এই গতিক কিন্তু ভালো ঠেকছে না, সত্যিই যেন মরাটা নড়ে উঠলো। খুড়ো এবার হা হা করে হেসে উঠে বললেন, ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে যে 1000-এর উপর মরা পুড়িয়েছে তাতে? নরু বললেন, ওই 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 দেখুন, ওই আবার নড়তেছে। খুড়ো বললেন, হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তাকে খাবে বলে। মুখের কথাটা তার শেষ হলো না। আকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাতে গেড়ে খাটের উপর বসে ভয়ঙ্কর মিশ্রি খোনা গলায় চেঁচিয়ে উঠল, না না, নরকে না, গোপালকে খাবো। ঊর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ। তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, ওরে বাবা রে, গেছে গো, ভূতে খেয়ে ফেলবো, রাম 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 রাম। এদিকে সেই ভূতও তখন মুখে ঢাকা ফেলে নিয়ে চেঁচাতে লাগলো, আরে ও নির্মল, আরে ও মণি, আরে নরু পালাস নে, আমি লালু, ফিরে আয় ফিরে আয়। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছালো। নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সদলজ্জে বললে, সবাই জলের ভয়ে পালালো, কিন্তু আমি মরা সেরে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। খুড়ো বললেন, বেশ করেছিলে বাবা, যাও যাও, খাসা বুদ্ধি করেছিলে। এখন যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে স্নান করো গে। এমন শয়তান ছেলে আমি আর জন্মে দেখিনি।
মনে মনে তাকে ক্ষমা করলেন। বুঝলেন এত বড় ভয় শূন্যতা তার পক্ষেও অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে কলেরার মরা, কলেরার বিছানা, এসব সে গ্রাহ্যই করলে না। মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন। না, সে হবে না। ওর মা যদি শুনতে পায় তাহলে আমার মুখ দেখবেন না। সবদাহ সমাধা হলো। আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেই মাত্র সূর্যোদয় হয়েছে। শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে।